নমস্কার, আমরা আলাপের আরেকটা এপিসোডে ফিরে এসেছি। আজকে আমরা আছি গোধূলি ফার্মে। গোধূলি ফার্ম শান্তিনিকেতনের শ্রীচন্দ্রপুরে। ফার্মটা 2018-তে তৈরি হয়েছিল, 17 থেকে শুরু হয়ে 18-তে তৈরি হয়েছিল। তবে থেকেই আমি এখানে আসি। আজকে 2025। আস্তে আস্তে ফার্মটাকে আমি জন্মাতে দেখেছি, করে আস্তে আস্তে বড় হতে দেখেছি, এখন একটা টিনেজ জায়গায় এসেছে। তো এই ফার্মটার প্রতি আমার একটা আলাদাই আবেগ জড়িয়ে আছে, কারণ এটা জন্মাতে দেখেছি বলে। আর এই ফার্মটার জন্য যে পুরো খেটেছে আর যে এই ফার্মটাকে তৈরি করেছে সে হচ্ছে সৌমেন্দু, আমার ভাইয়ের মতো। নমস্কার। সৌমেন্দুর সাথে আমরা যতবারই শান্তিনিকেতনে আসি অনেকটা সময় এখানে কাটাই সৌমেন্দুর সাথে, কারণ ওর সাথে কথা বলেও ভীষণ ভালো লাগে, ওর ফার্মে থেকে খুব ভালো লাগে, সময় কাটাতে খুব ভালো লাগে। পুরো প্রকৃতির মাঝখানে আমরা আছি। আর ওর একটা ভীষণ ইন্টারেস্টিং আর অদ্ভুত ইন্সপায়ারিং একটা গল্প আছে, একটা জার্নি আছে। যে আমার চেয়ে অনেকটাই ছোট সৌমেন্দু, এত ছোট হওয়া সত্ত্বেও ও এত সুন্দর একটা কাজ করতে পেরেছে, যেটা অবশ্যই নিজের থেকেও বেশি আমাদের সবাইকে প্রচণ্ডভাবে এনার্জাইজ করে, অক্সিজেন দেয়। একটা দৃষ্টান্ত তো বটেই। তো সৌমেন্দু, আমরা একটুখানি তোমার জার্নি নিয়ে কথা বলবো। তুমি তো বেহালার ছেলে। হ্যাঁ, কলকাতার বেহালার ছেলে। ওখানেই বড় হয়েছে? ওখানেই বড় হওয়া, স্কুলিং বেহালাতে, কলেজ স্কটিশ চার্চ নর্থে। আচ্ছা। তারপরে গ্র্যাজুয়েশনের পরে আমি ব্যাঙ্গালোরে একটা জবের থ্রু দিয়ে যাই। হ্যাঁ। এবং ফ্রম 2009 টু 2018 জুন আমি ব্যাঙ্গালোরে ছিলাম। তুমি তো কোনো ব্যাংকে ছিলে? ব্যাংকে ছিলাম, বিভিন্ন ডিফারেন্ট জবস ইন ডিফারেন্ট কোম্পানিজ, 3 কোম্পানিজ রিলেটেড টু ব্যাংকিং অ্যান্ড ট্রেনিং, মার্কেটিং, এরকম ছিল। কিন্তু তার আগেও যেটা ছিল হচ্ছে লাভ ফর কাউজ। তো খুব গরু ভালোবাসতাম ছোটোবেলা থেকে। হয়তো সেটা আমার দাদুর থেকে এসছে। কিন্তু গরু সেরকমভাবে কাছে তো পাওয়া যায় না, অ্যান্ড গরুকে পেট হিসাবে বাড়িতে রাখা যায় না, মানে কলকাতা শহরে রাখা যায় না। তো ওইটা একটা ভেতরে খুব ছিল, একটা গরু থাকবে এরকম। তো ব্যাঙ্গালোরে আমি কি করতাম, ব্যাঙ্গালোরে 2012-এ একটা মন্দিরের সাথে ওরা একটা গোশালা করতে চাইলো, বাট ওদের কাছে ওই নলেজটা ছিল না। তো আমি উইকেন্ডসে গিয়ে ওদের হেল্প করলাম গোশালাটা সেট করতে। উই স্টার্টেড উইথ ওখানে 12 কাউজ। একজন কন্ট্যাক্ট ছিল গুজরাটের, সো হি সেন্ট ওভার দ্য কাউজ ফ্রম দেয়ার। তো ওইখানে ওই স্টার্ট করে আমার বেসিক বিগিনিংটা কিন্তু ওই ব্যাঙ্গালোরের টেম্পলে ওখানে। তো ওখানে হলো, কিন্তু ওখানে যেটা হয় মন্দিরটা শহরের মধ্যে। আর সেইটার থেকে আমি বুঝলাম যে গরু রাখতে গেলে তার একটা সারাউন্ডিং, তার মতন জায়গা তৈরি করতে হবে, তার একটা সারাউন্ডিং এনভায়রনমেন্ট লাগে, ন্যাচারাল হতে হবে। তার মধ্যে যদি তার খাবারটা গ্রো করা যায় এবং যদি একটা সাস্টেনেবল ফার্মিং করা যায় উইচ উইল ইনক্লুড কাউজ, সেটা করতে পারলে কাউজ উইল বি হ্যাপি অ্যান্ড উই উইল অলসো বি হ্যাপি। না, আমি একটা কথা জিজ্ঞেস করছি, তুমি তো শহরে বড় হয়েছো, শহরে থেকেছো, এই যে লাভ ফর কাউজ, আমাদের যেমন আমার এখন যেহেতু লুকিয়ে আছে, মানে অনেকেই জানে আমার পেট আছে, তো আমার যেহেতু আগে ছিল না, ভালোবাসতাম, কিন্তু এই যে মায়াটা বা এই যে অ্যাটাচমেন্টটা, সেটা লুকিয়ে আসার পর তৈরি হয়েছে। তো তুমি এই ইন্টারাকশনটা কাউদের সাথে করলে কি করে শহরে থেকে? মানে তোমার মধ্যে যে এই যে ভেতরের যেটা আর্জটা টু ওয়ার্ক, এটা আমি কাউকে বলিনি, আজকে তোমাকে বলছি। ছোটবেলায় আমি কি করতাম, তখনও আমাদের বেহালার দিকে খুব কম লোক ওখানে কেউ কেউ গরু রাখতো। তো আমি স্কুল থেকে ফিরে কি করতাম, সেই গরুর বাছুরগুলোকে মাঠ থেকে এনে, এই জন্য খুব বকা খেয়েছি মায়ের কাছে, খুব বাড়ির সামনে বেঁধে ওই বাড়ির যে খোসা, সবজির খোসা, একটু ভুসি, এই জল ওদের খাওয়াতাম এই করে করে ওখানে। আর আমার মামার বাড়িতে উল্টোডাঙায় একটা লাগোয়া খাটাল ছিল। আচ্ছা। সো দ্যাট ওয়াজ, মানে আমার মামার বাড়ি যাওয়ার একটা পুরো ইন্টারেস্ট হচ্ছে ওই খাটালের জন্য। ওখানে নতুন কিছু গরুর বাচ্চা হয়েছে, হয়েছে, কারণ খুবই ছোট, কিন্তু দ্যাট লাভ ফর কাউজ ইজ ফ্রম দেয়ার। বেসিক্যালি লাভ ফর অ্যানিমালস, কাউ স্পেশালি। তো যাই হোক, তখন
এই থটটা ছিল। আর ব্যাঙ্গালোরে যেটা বুঝতে পারলাম গরু সঙ্গে কাজ করে, যে কিপিং কাউজ ইন দ্য সিটি ইজ নট ফিজিবল, সম্ভব না। তো তার থেকে এই একটা মনে চিন্তা যে যদি এরকম একটা জায়গা পাওয়া যেতে পারে, এই অফিসেই মাঝে মাঝে ভাবতাম, করতাম। তো অফিসে যখন আমি রিজাইন করবো, আমি যখন বলছি আমার ম্যানেজারকে, বসকে, যে যেরকম বলবো, ও বিলিভ করছে না খুব একটা, যে স্যাম ইউ হ্যাভ অলওয়েজ স্টেড ইন দ্য সিটি, হাউ উইল ইউ কোপ আপ ইন দ্য ভিলেজ। আমি বললাম দ্যাট উইল বি আ চ্যালেঞ্জ, বাট লেটস সি কি করা যায়। না, এই টেম্পলের সাথে, ব্যাঙ্গালোরের যে টেম্পলের সাথে তুমি মানে অ্যাটাচড হলে, এদের সাথে তুমি কানেক্ট করলে কি করে? আমার একটু স্পিরিচুয়াল সাইড আছে, তো এমনি যেতে, এমনি যেতাম। আর ওটা ইসকনের একটা নতুন টেম্পল যেটা ব্যাঙ্গালোরে সেট আপ করেছিল। আর টেম্পলে সবসময় ওরা চায় একটা গোশালা রাখতে, কেন কি গো পূজা হয়। আর আমরা যেটা গিয়ে এড করলাম ওখানে, কেন কি ডোনেশনসে যেগুলো আসে সব জার্সি গরু আসে, হলস্টিন গরু আসে, যেগুলো ওখানকার লোকাল। আমরা ওটাকে অ্যাভয়েড করতে চাইলাম। উই ওয়ান্টেড ইন্ডিয়ান কাউস, মেবি দ্য গির ভ্যারাইটি, গির ব্রিড। সো গুজরাতে একজন কন্ট্যাক্ট ছিল, মন্দিরের একজন ডোনার ছিল এবং একটা ডিভোটি ছিল, ওনারা অ্যারেঞ্জ করেন এবং আমরা যাই ফর লাইক 4-5 days। আর 2017-এ আমি একটা ট্রেনিং করি গুজরাটে, আচ্ছা, কাউ কিপিং, দেশি কাউ কিপিং এর উপর। সেটা দিয়েও কিছু কন্ট্যাক্ট হয়। সো উই কুড ব্রিং দ্য কাউস ফ্রম গুজরাট টু ব্যাঙ্গালোর। আচ্ছা আচ্ছা। তো ওখানে এখন বেশ বড় গোশালা, মানে শহরের মধ্যে হলেও ছোট জায়গার মধ্যে, কনজাস্টেড একটু, প্রায় 68 কাউস ওখানে এখন। বাবা, অনেক তো, অনেক রকম। তো ওখানে গির আছে, অঙ্গল আছে। আচ্ছা, এইটা একটা ব্যাপার। এই যে আমরা তো মানে যারা খুব কম লোকই আমার মনে হয় জানে যে কাউদের এত ব্রিড হয়। আমিও জানতাম না। হ্যাঁ, আর এই ব্রিডের এই এত যে নাম, মানে অবভিয়াসলি মানে ব্রিড হলে তো নাম হবে। কটা ব্রিড হয় ইন্ডিয়ান কাউজ? ইন্ডিয়ান ব্রিড আমরা যেগুলোকে দেশি গরু বলতে বুঝি, কিন্তু আমাদের এই যেগুলো মাঠে চড়ে বেড়ায় সেগুলোই দেশি নয়। আমাদের ইন্ডিয়ান বস ইন্ডিকাস যে ভ্যারাইটিটা, যার কুঁজ আছে, এই গরুগুলোর সব কুঁজ আছে। তো এই বস ইন্ডিকাস ভ্যারাইটির মধ্যে পড়ে ইন্ডিয়াতে গির, সাহিওয়াল, থারপারকার, রাঠি, কাঁকরেজ, আর সাউথের দিকে অঙ্গল, আর একটা ব্রিড আছে ওখানে, আমলাচেরি বলে আছে একটা, কিছু ছোট ব্রিডস আছে ওখানে, আর হালিকার, কর্ণাটকার হালিকার। এত যে ব্রিড আছে, আরো মানে পশ্চিমবঙ্গের শুধু কোনো রেজিস্টার্ড ব্রিড নেই, তাছাড়া সব স্টেটের একটা করে রেজিস্টার্ড ব্রিড আছে। হ্যাঁ, মানে পাঞ্জাবের যেমন সাহিওয়াল, গুজরাটের গির, রাজস্থানে থারপারকার, রাঠি, আর এই যত আমরা এইদিকে চলে আসছি উড়িষ্যা, বিহার, ওখানে গঙ্গাতেলি আছে। তারপরে যখন আন্ধ্রপ্রদেশের দিকে যাচ্ছে, আন্ধ্রপ্রদেশের ফেমাস তিরুপতির গরু হচ্ছে অঙ্গল। এবং এর মধ্যে অঙ্গল আর গির হচ্ছে দে ওয়েন্ট টু ফরেন, মানে বাইরের এগ্রিকালচারাল এক্সপার্টসরা, ডেয়ারি এক্সপার্টসরা ইন্ডিয়াতে এসে, বেসিক্যালি পিপল ফ্রম ব্রাজিল, ওরা এই দুটো ব্রিডসকে খুব পছন্দ করতো। আচ্ছা, গির আর অঙ্গলকে। আচ্ছা, তো ওরা ওগুলোকে বাইরে নিয়ে গেছে। আচ্ছা, সো উই হ্যাভ আ ভেরি গুড কনসেপ্ট। ইফ ইউ গো, ইফ আ দেশি থিং goes out of the country and comes back, it becomes very hyped and famous. So that exactly that thing happened with the Gir cows. তো লোকে যখন দেখলো যে বাইরে আমাদের ইন্ডিয়ান ব্রিডসদের এত রেসপেক্ট, এত সম্মান, এত কাজ হচ্ছে তার উপরে নিয়ে, তখন এভরিবডি বিকেম ভেরি অ্যাওয়্যার অফ দ্য ইন্ডিয়ান ব্রিডস হিয়ার। সো আমি 2012-এ যখন এগুলো করার আগে আমিও একটু পড়াশোনা করলাম, আমিও এতটা জানতাম না। এক্সটেন্সিভলি পড়াশুনো করার পরে একটু তখন জানলাম যে এই করে ব্রিডকে ফিল্টার করা যেতে পারে। সো উই ক্যান ওয়ার্ক অন দিস। আচ্ছা, এটা তো হলো, তুমি তো এই ট্রেনিংটা করতে গিয়ে, পড়াশোনা করতে গিয়ে এত কিছু জানলে, তারপরে ইউ স্টার্টেড থিঙ্কিং অ্যাবাউট ইট, কি আমি যদি ফার্ম করতে পারি। তো ভাই শান্তিনিকেতন, কারণ সাউথে তো এরকম কাজ এখন অনেক হচ্ছে, অনেক বেশি হচ্ছে, অ্যান্ড দ্য রিটার্নস দ্যাট ইউ গেট ইজ মাচ মোর দ্যান হিয়ার। বিকজ তুমি সাউথেই ছিলে, আমি ওখানে ছিলাম, ভীষণ কাজ হয়। ইনফ্যাক্ট ওখানে একটা জায়গা দেখা হয়েছিল। বাট অ্যাগেন ওয়াই শান্তিনিকেতন? শান্তিনিকেতন ইজ বাই চান্স, আই উড সে। আচ্ছা, আমার এক দিদি জামাইবাবু এখানে থাকেন, তুমি চেনো হয়তো।
ওনারা কিন্তু জামাই বাবু generally he wanted to stay away from the city life. So after his retirement he came to Shantiniketan first, but Shantiniketan was very crowded at that point in time, so he moved into this part of Bolpur, close to Ilambajar, Bonovilla. So Jamai Babu was kind of a lead এই জায়গাটার জন্য, এইখানে জায়গাটা। সো উই অলসো ওয়েন্ট টু বর্ধমান, কারণ কি বর্ধমানটা আমাদের বেস। গোলসি বলে একটা জায়গায়, ওখানে ওখানে জায়গাটা অনেকটা বড় পাওয়া যাচ্ছিল, বাট দেন অ্যাগেন উই লাইক দিস প্লট অফ ল্যান্ড বেসিক্যালি, মেবি বিকজ ইটস একটা জিনিস আমি যেটা জানতাম, এইটার ইজ এ ক্লোজ প্রক্সিমিটি টু দ্য রিভার অজয় নদীটার জন্য ওইটা আমাকে একটু এফেক্ট করলো। কারণ কি কিছু গাছ যদি আমাকে লাগাতে হয়, রিভার সয়েল ইজ দ্য বেস্ট, সেটা এখানে প্রুভেন। কেন কি টপ সয়েলটা পুরো নষ্ট হয়ে গেছিলো, সো উই হ্যাড টু রিডু দ্য টপ সয়েল উইথ গোবর অ্যান্ড দ্য মাটি ফ্রম অজয়, সো উইচ ইজ গুড। তো ওই জন্য মেবি দিস প্লেস ওয়াজ আ গুড চয়েস হয়ে গেছিল, মানে তুমি ভাবছিলে এন্ড দেন দিস হ্যাপেন্ড। তো এখন তোমার কতটা জমি আছে, মানে এই ফার্মটা কতটা জমি? হ্যাঁ, ইনিশিয়ালি উই স্টার্টেড উইথ 2 বিঘা। আচ্ছা, তারপরে আনাদার 3 ইয়ার্স ডাউন দ্য লাইন এখন একটু বাড়িয়ে, কেন কি তখন আমার গরু আস্তে আস্তে বাড়তে লাগলো, এবং আমি দেখলাম যে আমার একটা ইয়ার অ্যারাউন্ড গ্রিন ফডার সাপ্লাইয়ের জন্য কতটা জায়গা লাগবে। তো সেইটা করে উই হ্যাভ অ্যারাউন্ড 4 বিঘাস নাও, 4 বিঘে মতো, 4 বিঘার মতো জায়গা আছে। আর 4 বিঘে জায়গার মধ্যে 3 বিঘাতেই মোটামুটি ঘাস চাষ হয়। আচ্ছা আচ্ছা, সিজনাল ঘাস, গরমকালে জোয়ার হয়, বাজরা হয়, আর ভুট্টা হয়, আর শীতকালে ফ্রম নভেম্বর টু মার্চ হয় ওটস, জব হয় গরুর জন্য। ঘাসটা কি গরুর জন্য, গ্রিন ফডারের জন্য। সো আমাদের কনসেপ্টটা মেইন হচ্ছে গরু যাতে নিজের খাবারটা নিজে তৈরি করতে পারে। সেলফ সাস্টেনেবিলিটি ইজ দ্য মেইন গোল হিয়ার। মানে যে কোনো অ্যানিমাল, শুধু গরু না, এখানে আমার ফার্মে যে কটা অ্যানিমালস আছে, এভরিবডি হ্যাজ টু বি সেলফ সাস্টেনিং, আর সবার সাথে ইন্টারলিঙ্কড। গরু আছে, হাঁস আছে, হাঁসটা এই ওয়াটার বডিটার জন্য খুব ইম্পর্টেন্ট। আমাদের অল্প মাছ আছে, তো মাছকে কোনো খাবার দিতে হয় না, সো দ্য ড্রপিংস অফ দ্য ডাকস বিকাম দ্য ফুড ফর দ্য ফিশ। আর আমাদের যে গোয়ালের যে ওয়েস্ট জলটা যাচ্ছে, ইউরিন আর কাউডাং ওয়েস্ট জলটা, ওটা পুরো পুকুরে যাচ্ছে। সো এটা আমাকে ইন্টিগ্রেটেড ইকোসিস্টেম তৈরি করাটা ইম্পর্টেন্ট। তাহলে ইন দ্য লং রান ইট বিকামস ভেরি ইজি টু ম্যানেজ থিংস। আচ্ছা, তো এই যে ইন্টারলিঙ্কড এই ইকোসিস্টেমটা, তুমি এটা কি নিজে পড়াশোনা করেই শিখেছো নাকি কাজ করতে করতে শিখেছো? 80% পড়াশোনা করতে হয়েছে, জানতে হয়েছে, বিকজ খুব সত্যি কথা বলতে উই আর ফ্রম দ্য সিটি। আমি শহরে বড় হয়েছি, আমি ধান পোতা শিখিনি, ঘাস চাষ করা শিখিনি, এগুলো আমাকে শিখতে হয়েছে। আর 30 to 20% প্র্যাকটিক্যালি করে জানতে পেরেছি। আচ্ছা, এটা সব থেকে বড় প্রশ্ন, মানে আমরা সবাই আমাদের এটা মনে আসবে, কারণ আমরা সবাই সিটিতে থাকি। আমরা যতই বলি যে গ্রাম খুব ভালো লাগছে, গ্রামে এসে থাকবো, কিন্তু গ্রামে এসে থাকার যে একটা স্ট্রাগল আছে, রেগুলার স্ট্রাগল আছে, যেটা সিটিতে অনেক বেশি ইজিয়ার। তো সেইটা ফেস করা বা সেটাকে নিয়ে চলার তো কতটা সোজা না, যতই আমরা চাই। তুমি তো পুরোপুরি সিটিতে ছিলে, সিটিতে বর্ন অ্যান্ড ব্রট আপ, সিটিতে থেকেছো। তারপর তুমি যখন এখন এখানে এসে থাকছো এতগুলো বছর, অলমোস্ট 8 বছর হতে চললো আছো, টানা আছো, তো কখনো মনে হয় না যে আই ওয়ান্ট টু গো ব্যাক টু দ্য সিটি? না, মনে হয় যে আই শুড, মানে যাতে আই ডোন্ট হ্যাভ টু গো ব্যাক টু দ্য সিটি, বাট দেয়ার ইজ এ ক্যাচ দেয়ার। সবাই এখন যারা নতুন ভেঞ্চার্স করতে চাইছে, আমার কাছে অনেকজন আসে এবং জিজ্ঞেস করে যে এরম একটা করবো স্যাম, একটু হেল্প করো। আমরা অফকোর্স হেল্প করবো, তার আগে আমার সাথে আপনি 2-3 দিন থাকুন। তুমি যেটা বললে খুব রাইটলি, যখন কেউ ঘুরতে আসছে ইট ইজ ভেরি গুড, বাট ওয়েন ইউ স্টে ফর আ প্রলং টাইম অ্যান্ড ইউ আর ওপেন টু অল দ্য এলিমেন্টস অফ দ্য নেচার, তখন নেগেটিভ সাইডগুলো বা হার্শ সাইডগুলো বোঝা যায়। একটা মেন কথা, ভালোবাসা একটা কারোর প্রতি না থাকলে এখানে থাকা ডিফিকাল্ট, মানে যে কোনো গ্রামীণ ইয়েতে থাকা, মানে 24 hours স্টেইং ইজ ডিফিকাল্ট। কেউ করে কি সিটির প্রক্সিমিটিতে যদি হয়, দে কাম ইন দ্য মর্নিং, লিভ ইন দ্য ইভিনিং। আমার সেই স্কোপটা নেই, বিকজ
the wide range of animals that we have now, a 24 hours surveillance is required. ভালোবাসা যদি থাকে ওই যে তখন কষ্টটাকেও সহ্য করে নেওয়া যায়। এখানে গরমকালে সত্যি খুব কষ্ট, গরমের ঠিক আগে। হ্যাঁ, এখানে এসে একটা ভালো জিনিস যেটা আমি প্র্যাকটিক্যালি হয়তো যদি কর্পোরেট লাইফে থাকতাম কোনোদিন জানতাম না, ন্যাচারাল জিনিসগুলো, পোয়েটিক জিনিসগুলো যেগুলো ছোটোবেলায় আমরা শিখেছি তার প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স আমার এখানে হয়েছে। কালবৈশাখীকে কেন কাল বলা হয়, এই টালিগুলো দেখবে একটা দিক আমার টিনের করা, আমি বাড়ির থেকে দেখছি ঝড়ে এরম করে একটা একটা করে পড়ে যাচ্ছে। তারপরে এই যে মানে ইংলিশে কালবৈশাখীকে ম্যাঙ্গো শাওয়ার্স বলা হতো, পুরো গাছ খালি হয়ে যেত, একটাও ঝড়ে কিছু থাকতো না। রবীন্দ্রনাথ ইজ আ গ্রেট কি বল সাপোর্ট আমি বলবো। উনি যা লিখেছেন, আমার বাবা খুব কবিতা মানে রবীন্দ্রনাথের খুব ভক্ত, তো উনি বাবা খুব আমাকে কবিতা বা ইয়ে শোনাতো। কিন্তু তার থেকেও বড় জিনিস আমি প্র্যাকটিক্যালি যখন এখানে থাকলাম নেচারের সঙ্গে, উনি যেগুলো লিখেছেন আমি প্র্যাকটিক্যালি সব বুঝতে পারলাম, এক্সপিরিয়েন্স করতে পারছি। এখানে একটা পূর্ণিমার রাতে বোঝা যাবে পূর্ণিমাতে চাঁদের আলোটা কিরকম, না থাকলে বোঝা যাবে না। কারণ কি সিটি লাইফে আমরা একটার পর একটা বাড়ি, কংক্রিট জঙ্গল, উইচ ইজ নট পসিবল দেয়ার, কারণ ওখানে এত আর্টিফিশিয়াল লাইটস। সো হ্যাঁ, মানে তুমি যেটা জিজ্ঞেস করলে, ইট ইজ হার্ড, বাট অ্যাগেন ইফ ইউ লাভ ইট ইউ ক্যান ম্যানেজ ইট। হ্যাঁ, মানে সেটাও খুব রেয়ারলি লোকই পারে আর কি, মানে ইটস নট ইজি, মানে যতই আমরা বলি ইটস নট ইজি। কারণ থাকতে থাকতে ইউ উইল ফেস মেনি ডিফিকাল্টিজ which is like from every other end, সেটা ন্যাচারাল হোক, সোশ্যাল হোক। গ্রামের একটা কালচার ইজ মানে গ্রামের কালচারটা টোটালি ডিফারেন্ট, সো ওইটার সঙ্গে কোপ আপ করা আমাদের সিটি ডুয়েলার্সদের, ইট উইল টেক সাম টাইম অ্যান্ড আস্তে আস্তে হবে সব জিনিসটা। তোমার ফার্মে এখন কতটা ইয়ে আছে, অ্যানিমাল আছে? আমাদের গরু আছে এখন, হাঁস আছে, ছাগল আছে, পায়রা আছে, পায়রা একটা স্পেসিফিক ব্রিডের পায়রা আছে, আর ইচ্ছা আছে এই বছরটা একটা ক্রয়লার বলে একটা মুরগি আছে, ওই ব্রিডটাকেও করার ইচ্ছা আছে। ক্রয়লার মুরগিটা হেল্প করে ফার্মে, যত পোকা মাকড় ইয়ে আছে সব পরিষ্কার করে দেয়। আচ্ছা আচ্ছা আচ্ছা, তো এইগুলো সব তুমি কাজ করতে করতেই শিখেছো? এক্স্যাক্টলি, হ্যাঁ এক্স্যাক্টলি। আচ্ছা, আরেকটা কথা বলো যে তোমার বাড়িতে যারা যারা আছেন, তোমার বাবা মা ভাই বোন, তারা তো পুরোটাই সিটি লাইফ লিড করে, দে আর সিটি ডুয়েলার্স, হ্যাঁ সিটি পিপল। তুমি যে ডিসিশনটা নিয়ে এই জায়গাটা এসছো, তো কতটা সাপোর্ট ওরা করেছিল? ইনিশিয়ালি 2000, ওইটা তাহলে একটু বলি, এটা 2018-এর ফেব্রুয়ারি মার্চে যখন আমি ফাইনালি ডিসাইড করি যে না আসবো, এবার কথাবার্তা হয়, বাবা একটা কথাই জিজ্ঞেস করেছিল, গ্রামে তুই কোনোদিন থাকিসনি, থাকতে পারবি? দেখো বাবা, চেষ্টা করবো। ফ্যামিলির সাপোর্টটা সব সময় ছিল, বাবা আর কাকু। তুমি তো দেখেছো, তুমি এসে মানে রাত্রে, তো আমার এখনো মনে আছে তুমি যখন যেদিন এসেছিলে বৃষ্টি পড়ছিল খুব, আমরা ওই পুরনো বাড়ির বারান্দায় বসেছিলাম, তো বাবা মা কাকু কাকিমা মানে ফ্যামিলির সবাই এসে ওইখানেও থেকেছে। তো আমার তো ব্যাক টু বেসিক্স কনসেপ্টে আমার ওইটা করার ইচ্ছা। ইনিশিয়ালি হ্যাঁ, ওরা একটু ভয় পেয়েছিল, বাট যখন দেখলো ফার্স্ট গরুটা যখন এলো, আমরা গাছ লাগালাম এখানে, নেচার কিন্তু যখন দেয় খুব অ্যাবান্ডেন্সে দেয়, ওইসব দেখে কিন্তু বাবা কাকু মা কাকিমা আরও পরিবারের যারা প্রথমে ইনিশিয়ালি চাকরি ছেড়ে দেবে, মানে চাকরি ছেড়ে দেওয়াটা ইজ লাইক আ ভেরি ড্রাস্টিক ডিসিশন ফর দেম। আচ্ছা, উই হ্যাভ ম্যাগি হিয়ার। ম্যাগি লাভস টু বি উইথ পিপল, ও যেখানেই মানুষ দেখে ওখানেই এসে বসে যায়। তো ও হ্যাঁ, ইনিশিয়ালি একটু স্কেপটিক্যাল ছিল যে কি হবে কি না কি করবে, বাট হ্যাঁ আস্তে আস্তে 2 বছর 3 বছরের মাথায় বাবা এখানেই থাকতে চায় এখন, বেসিক্যালি আসলে 2-3 সপ্তাহ থাকে, এখন খুব ভালোবাসে। বাহ, খুব ভালো। এবারে তুমি আমাকে বলো যে এটা করতে কি কি চ্যালেঞ্জেস আছে? এখানে কাজ করার লোক কে, মানে এত বড় ফার্ম 4 বিঘা ইজ এ হিউজ, তুমি তো আছোই, তাছাড়া? গুড কোয়েশ্চেন। সেটা একটা বড় প্রশ্ন, কারণ আমি কাউকে দেখি না তুমি ছাড়া, তাই জন্য জিজ্ঞেস করছি, যতবারই আসি তোমাকেই দেখি। হ্যাঁ,
কারণ এতগুলো অ্যানিমালস, এতগুলো পশু পাখি, তাদেরকে মেনটেন করার একটা তো ব্যাপার, বিশাল ব্যাপার, পরিষ্কার রাখা। আপাতত প্রথম থেকেই আমাদের 2-3 জন হেল্প আছে, কিন্তু তারা সারাদিনের জন্য নয়। সকালে একজন দিদি আসে, গোবরটা ফেলে দেয় এবং গোয়ালটা পরিষ্কার করে দেয়। রবি কাকু, যিনি আমাদের বাড়ির হেল্প, উনি এখন আমার সাথে থাকেন, উনি রান্নার দিকটা দেখে নেন। সো আই এম ফ্রি দিস সাইড। গরুর কাজটা এখন আপাতত সম্পূর্ণ আমি দেখি। এটা একটা চ্যালেঞ্জিং ব্যাপার। কেন বলছি, কেন কি যেহেতু হিউম্যানস উই আর ওন টু ডিজিজ অ্যান্ড কিছু ইলনেস হলে তখন খুব প্রবলেম হয়। 2-3 টাইমস ইন দ্য লাস্ট 6-7 ইয়ার্স এরকমও হয়েছে যে খুব একটা বাজে 3-4 দিনের একটা খুব বাজে ফেজ গেছে। বাট অ্যাগেন এভরিথিং ইজ এ লার্নিং, এভরি ডে ইজ এ লার্নিং। কাজের লোক আমরা এখন এই মুহূর্তে ইন দ্য লাস্ট 2-3 ইয়ার্স একটু প্রবলেম অবশ্যই, শুধু আমার ক্ষেত্রে না, এখানে সবারই প্রবলেম, বিকজ দ্য সোশ্যাল স্ট্রাকচার ইজ চেঞ্জিং। মানে দ্য পিপল হু ওয়ার ট্রাইং টু ওয়ার্ক আর নট ইনটু এগ্রিকালচারাল ওয়ার্ক নাও। আচ্ছা আচ্ছা, সবাই চায় গ্রাম থেকে শহরে যেতে। আমরা এসেছি শহর থেকে গ্রামে। গ্রামে এখন কাজের, সবাই আমাকে কিন্তু এটা বলেছিল, আরে তোর লেবারের কোনো অসুবিধা হবে না, ওখানে কাজের লোক অনেকজন পেয়ে যাবে। সত্যি কথা, এখন কাজের লোকটা পাওয়া যাচ্ছে না। সো আমি একটা জিনিস তুমি হয়তো খেয়াল করেছো, আমি গরু একটু কমিয়ে দিয়েছি এখন। সো এখন ওইটাই মেন রিজন। এখন যতটুকু করতে পারি ততটুকুই রাখি। I don't want to expand drastically. তারপরে টেক কেয়ার করতে পারছি না, সো এটা লাভ হয় না। তো আমাদের যতটুকু এখন আছে গরুরা, সো উই হ্যাভ অ্যারাউন্ড 3rd generations of our cows now. ইনিশিয়ালি যে গরুগুলো এসেছিল তাদের বাচ্চা হয়ে তাদের বাচ্চা হচ্ছে এখন। সো আমরা ব্রিডিং প্রোগ্রামে বড় গরুগুলোকে, যেটা বলছিলাম তোমাকে, আমরা আরেকজনের কাছে পাঠিয়ে দিই। সবাই দে ক্যানট avail this opportunity of bringing the cows from outside. তো তারাও গির করতে চায়, তো ওই জন্যে ওই গরুগুলোকে আমরা ওখানে পাঠিয়ে দিই। তাদের বাচ্চারা এখন এখানে আছে, তাদের বাচ্চাদের বাচ্চা হচ্ছে। আচ্ছা, আমাকে একটা বলো যে এই এত বড় ফার্ম, এটাকে সাস্টেইন করো কি করে? হ্যাঁ, আমি যেটা তোমাকে বলছিলাম যে এখানে যে কটা অ্যানিমালস আছে সবাই সেলফ সাস্টেনেন্সের উপরে আছে। গরু মোটামুটি নিজের খরচা নিজে উঠিয়ে নেয়, ফ্রম মিল্ক, ফ্রম দেয়ার প্রোডাক্টস দ্যাট আই মেক। গোবর বিক্রি হয় আমাদের, ঘি বিক্রি হয়, ঘিটা তৈরি করি। দুধ খুব কম বিক্রি হয়, মেজরিটি অফ দ্য দুধ গোজ ইনটু ঘি মেকিং। দুধটা যারা লোকালি বা নিতে চায়, ইফ দে আর উইলিং টু পে দ্যাট প্রাইস। তো এখানে আমাদের যে অ্যানিমালসগুলো আছে সবাই সেলফ সাস্টেন। তো গরুর যেটা বললাম, ওদের খরচাটা। হাঁস, আমার হাঁসের বাচ্চা বড় করা হয়, হাঁস বিক্রি হয়ে যায়, সো ওই কস্টটা হাঁসেদের উঠে আসে। পিজেন্সরাও ওরম করে উঠে আসে। আর গরুর সাস্টেনেবিলিটি আসতে একটা টাইম লাগবে, 3 to 3.5 years ওই টাইমটা লাগে। তো এখন তোমার ফিউচার প্ল্যানটা কি? ফিউচার প্ল্যান গরুর ওপরেই। আর মানে গোটেরই করতে চাও? আর আমার তো এখন মেইনলি ব্রিডিং আর ওদের ইয়েটা আছে। সো ব্রিডিংটা এখন আমরা একটা স্ট্রিমলাইন ইয়েতে এনে ফেলেছি। সো এখন আমার কাছে যে গরুগুলো আছে সেগুলো আমার নিজের ঘরের বাচ্চা। আমি যেরকম তৈরি করতে চেয়েছিলাম সেরকম বাচ্চাগুলো আমার আছে। আর গরুটা আমরা মেনটেন করি, 9 থেকে 10টা গরু আমি অ্যাট আ টাইম রাখি। যেটা এখন করার ইচ্ছা আছে, যদি লোক পাওয়া যায় সেরমভাবে করে, গরুর খাবারের যে ড্রাই ফডারের, কেন ড্রাই ফডারের একটা স্কেরসিটি আছে, ওইটাকে যদি ম্যানেজ করতে পারি, ওটার একটা প্ল্যানিং আছে, দেখা যাক সাইলেজের উপরে যদি করা যেতে পারে। কেন কি আমাদের যেহেতু জায়গা রয়েছে, ওটা একটা থিঙ্কিং ওটা আছে। আর এখন আপাতত যেরকম চলছে সেরকম। তুমি যে সবজি করো শীতকালে, সেটা কি সেল করো? না, তোমার বাড়ির জন্য, নিজের কনজাম্পশনের জন্য। কেন কি এখানে আরেকটা কনসেপ্ট হচ্ছে, পেস্টিসাইড ফ্রি জিনিস, কেমিক্যাল ফ্রি জিনিস খাবো। গোবর সারে এবং এই চাষ করে নিজে করা শীতকালে একটা আনন্দ। আর এটা একটা অ্যাক্টিভিটি। যে তুমি যে বললে কি করে থাকি এখানে, এই জিনিসগুলোকেও ইনকালকেট করতে হবে। ন্যাচারাল ফার্মিং রাখতে হবে, ইয়োর এনগেজমেন্ট উইথ নেচার, উইথ ওয়ার্ক,
এইগুলো রাখলে, নিজেকে বিজি রাখলে আমার মনে হয় ইটস ইজিয়ার টু স্টে। হ্যাঁ, এই যে গরুর দুধ দোয়ানো, ঘি বানানো, এগুলো সব শিখেছো? তুমি কি জানতে? দুধ দোয়ানো নিশ্চয়ই জানতে না? একদমই জানতাম না। ওটা তো বিশাল স্কিল একটা। আমি ব্যাঙ্গালোরেও দুধ দোয়াতে পারতাম না, ধরতাম দুধ ওপরে চলে যেত। ব্যাঙ্গালোরে একটি বাচ্চা ছেলে আমার থেকে ভালো দোয়াতো, তো ওইটা আমার একটা দাঁড়িয়ে গেছিলো, শিখতেই হবে। ওর কাছ থেকে শিখেছিলাম ইনিশিয়ালি, কিন্তু বলে না মানে প্র্যাকটিস মেক্স ইউ পারফেক্ট। এখানে এসে তারপরে যখন গরু এলো, প্রথম গরুটা তো অনেক কিছু শেখালো, 365 ডেজ করতে হয়, শিখে গেলাম। ঘি বানানোটাও তাই? ঘি বানানোটা আগে জানতাম, কেন কি আমি বাড়িতে আমার ঠাকুমাকে বানাতে দেখেছিলাম, কিন্তু আমি যেখানে ট্রেনিং করতে গেলাম দেখলাম সম্পূর্ণ আলাদাভাবে বানানো হচ্ছে। আমরা জেনারেলি সর তুলে ঘি করি, জাল দিয়ে। আর ওখানে দেখলাম পুরো সমগ্র নর্থ ইন্ডিয়াতে বিলোনা মানে দই বসিয়ে চার্ন করে দইটাকে তার থেকে মাখন তুলে ঘি হয়। তো আমি ডিফারেন্সটা দেখলাম যে রিজনাল ডিফারেন্স তো বটেই, কেন কি এইখানে বেঙ্গল বিহারে সবাই সর তুলে করে, শুধু একটাই মেন এটার ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে সর তুলে ঘি করলে সেখানে ট্রান্সফ্যাটটা চলে আসে, আর বিলোনাতে ট্রান্সফ্যাটটা আসে না। তুমি কিভাবে করো? বিলোনা করে ওটা শিখেছো ওখানে? হ্যাঁ, ওখানে গিয়ে শিখেছি। আচ্ছা, তাহলে আমরা যে ঘিটা পাই বাজারে, যেটা বাজারে পাই সেটা বলছি না, যারা আমরা অর্গানিক ঘি বলে যেটা আমরা পাই, অর্গানিক ঘি হয় না কিছু। আচ্ছা, আমরা ওরকম একটা ঘি, হ্যাঁ ওরকম আমরা বলি অর্গানিক ঘি হয় না। তোমার ঘিয়ের ডিফারেন্সটা কি হবে? ডিফারেন্সটা হচ্ছে, হ্যাঁ এটা করার আরেকটা উদ্দেশ্য হচ্ছে টু গেট দ্য পিওর প্রোডাক্ট। আমার গরু এখানে দেশি গরুর খাবার আমরা 70% নিজে গ্রো করছি, শুধু খড়টা বাইরে থেকে কিনতে হয়, তাই জন্য আমি অর্গানিক বলি না, কারণ খড়টা ইজ নট অর্গানিক ফর মি। এই যে করে আমি নিজে তৈরি করছি, বিকজ আই মাইসেলফ নো দ্য পিওরিটি। আর তুমি যখন এইটার ব্যাপারে জানবে অ্যান্ড ইউ আর মেকিং দ্য গুড প্রোডাক্ট, এইটাই হচ্ছে ডিফারেন্স। তার জন্য তোমাকে র মেটেরিয়ালসগুলো তোমার মানে নিজের ঘরের হতে হবে, এটাই। তো এইটাই মানে তোমারটা তুমি মানে করে গ্যারান্টি দিয়ে বলছো ইটস ভেরি পিওর, এটার মধ্যে কোনো আর তো কেন কি এটা তো নিজেই করছি, আর তো কিছু। আর তুমি বলেছিলে আমাদের প্রথম দিকে যে এর মধ্যে মেডিসিনাল আছে, এই ঘিটাকে মেডিসিনাল অবশ্যই এটাকে করা যায়, কেন কি যেহেতু এটা ট্রান্সফ্যাট ফ্রি, আর যেহেতু এটা বিলোনা পদ্ধতিতে করা, এটা হেলথের পক্ষে মাচ বেটার দ্যান আদার ঘিজ, আমি বলবো মাচ বেটার। আর কি বা করো ডেয়ারি প্রোডাক্টস ঘি ছাড়া? পনির কমার্শিয়ালি আর কিছু করি না এখন, কিন্তু পনির নিজের কনজাম্পশন বা পনির তৈরি হয়, মিষ্টি করি, বাট দ্যাট ইজ সিজনাল, অন অর্ডার, প্রি অর্ডারস, বিকজ আই লাইক ডুইং ইট, আই ডু ইট, রাইট। তো এই যে তুমি কমার্শিয়ালি ঘিটাকে করতে, কেউ যদি নিতে চায় তো ওরা কিভাবে তোমার কাছে অ্যাপ্রোচ করে? আমি এখান থেকে প্যান ইন্ডিয়া ডেলিভার করি, সো 3 to 4 days প্রায়ার বললে আই ক্যান ডেলিভার এনিওয়্যার ইন ইন্ডিয়া। শুধু ঘি করো? শুধু ঘিটা করি। এখন সিজনাল একটা কাঁচা আমের আচার করেছি, ফর দ্য লাস্ট 4 years, ওটা খুব হট আইটেম, সবার খুব পছন্দ। আর শীতকালে মিষ্টিটাও পাঠানো যায় অনলি টু কলকাতা। ছানা পোড়া হয়, আমি বিভিন্ন ফ্লেভার্সের ছানা পোড়া করি, কাইন্ড অফ চিজ কেক, ওইটা শীতকালে পাঠানো যায়। বাট এইখানে এলে যারা আসে তাদের জন্য এখান থেকে যদি নিয়ে যায় তাহলে আমি বানিয়ে দিই। তাহলে আপনারা জানলেন, যদি আপনাদের ওরকম ঘি লাগে, ওর নাম্বার, ওর সব কন্ট্যাক্টস আমার ডেসক্রিপশন বক্সে থাকবে, সেখানে যোগাযোগ করতে পারেন। আমি নিজে বলেছি, কারণ আমি খেয়েছি, ঘিটা সত্যি অসাধারণ। আমরা ওই ঘি দিয়ে রান্নাও করেছি ইনফ্যাক্ট। হ্যাঁ, ইনফ্যাক্ট একটা জিনিস তোমাকে তেলের বদলে ঘি বলবো, এক্স্যাক্টলি সাদা তেলটা, যে রিফাইন্ড সানফ্লাওয়ার অয়েল বা এনি কাইন্ড অফ হোয়াইট অয়েল বারণ করছে, ওইটাকে ঘিটা সাবস্টিটিউট করতে পারে। সেটাই তো আপনারা এখানে অবভিয়াসলি এসে ওর ঘি নিতে পারেন, না আসতে পারলে ওকে যোগাযোগ করতে পারেন, নাম্বার সব সময় থাকবে। হ্যাঁ, তো এখন বলা যেতে পারে যে ইউ আর ভেরি হ্যাপি অ্যান্ড কন্টেন্ট। আই অ্যাম হ্যাপি। তো তুমি এখন ভাবো যে তুমি যদি ওই সাহসটা না দেখাতে, হ্যাঁ, নিজের, প্লাস তোমার অবভিয়াসলি সাহসটা নিজের মধ্যে থেকে এসছে, তোমাকে সবাই সাপোর্টও করেছে, সেটা তুমি ইউ আর লাকি অ্যাবাউট ইট। তো সাহসটা যদি না দেখিয়ে তুমি এই স্টেপটা যদি না নিতে, তুমি কি কিছু মিস করতে? তোমার মনে হয় পুরোটাই মিস করতাম। এখন আমি তো ট্র্যাপড হয়ে যেতে ইনটু দ্য সিটি ওয়ার্ল্ড, আর বেরোতে পারতেন না। যেমন এখন অনেক আমরাও বলি, অনেক বন্ধু বান্ধবও বলে যে আর পারছি না, কিন্তু বেরোতে পারছি না, এই একটা ব্যাপার হয়ে যায় না?
অ্যাবসলিউটলি। আমি এমন একটা চক্র, সবাই আমাকে জিজ্ঞেস করে তুমি, হ্যাঁ সবাই জিজ্ঞেস করে তুমি কলকাতা যাও না, বাড়ি যাও না। বাড়ি গিয়ে আমি তো একদিন বেশি থাকতে পারি না, আমার একটু ক্লস্ট্রোফোবিক লাগে ওখানে, সবকিছু ছোট ছোট না, বদ্ধ ছোট সবকিছু ইয়ে লাগে। বাট মানে যেটা বলছিলাম যে অভ্যেস হয়ে গেলে ভালোই লাগে, ঠিকই লাগে। হ্যাঁ, তুমি তো শান্তিনিকেতনে কোনোদিন থাকুনি বিফোর 2018 or 17, আসতে হয়তো বেড়াতে, আর অন্য আসতে কিনা আমি আসিওনি। তো এটা, এই পুরো জায়গাটা তোমার কাছে নতুন, তো এখানে তুমি একটা সোশ্যাল, আমরা উই আর সোশ্যাল অ্যানিমালস, তো আমাদের একটা কোথাও যেখানেই থাকি না, কারণ গ্রাম হোক শহর হোক যেখানে হোক, পাহাড় হোক সমুদ্র হোক, আমাদের একটা সোশ্যাল মানে একটা পেরিফেরিতে একটা সোশ্যাল এলিমেন্ট তো দরকার হয়, হাউ টু ইন্টারঅ্যাক্ট। তো তুমি এটা গ্রো করতে পেরেছো এখানে এসে, থ্যাঙ্কস টু ইউ। তো তোমার মতন মানুষেরা, ভালো মানুষেরা যে টাইম বের করে আমার কাছে আসে, আই এম ভেরি গ্রেটফুল ফর দ্যাট। তুমি ইনিশিয়ালি এবং তোমার ফ্যামিলি, তোমার বাবা মা বোন সবাই এখানে এসছো, মানে তখন এখানে কিছুই হয়নি, তখন ফাঁকা বলতে গেলে। তো হ্যাঁ, এবং তোমাদের থ্রু দিয়ে অনেকজনই এখন আসেন। বেসিক্যালি উই হ্যাভ ফুটফল ফ্রম অক্টোবর টু মার্চ। গরমের সময়টা একটু, হ্যাঁ গরমের সময়টা একটু কম থাকে, বাট নাও পিপল কাম, পিপল নো, আর সবাই দেখতে চায় যে হ্যাঁ এই গরুগুলো কি, এই অ্যানিমালসগুলো। আর যেহেতু এখন আমি সোশ্যাল মিডিয়াতে একটু পোস্ট করি, সো সাম পিপল লাভ দিস অ্যানিমালস অলসো, সো দে ওয়ান্ট টু কাম এন্ড সি হাউ দিস অ্যানিমালস রিলেট করতে পারে। আর শান্তিনিকেতনে কি এরকম ফার্মস আরো তো আছে? আরো আছে, কারণ আমরা তো দেখি সোশ্যাল মিডিয়াতে আরো আছে, তাদের সাথেও তোমার যোগাযোগ আছে? হ্যাঁ, সো ফ্রম লাস্ট ইয়ার উই হ্যাভ, মানে এটা আমরা করেছি, উই হ্যাভ ট্রাইড টু কাম টুগেদার অ্যান্ড set up farmers market type of thing. Excuse me. So আমরা যেটার উপরে কাজ করছি, সবাই গরুর উপরে করছে না, কেউ আমি যেমন গরুর উপরে, দেশি গরুর উপরে করছি, কেউ কারো পার্মাকালচারের উপরে কাজ করছেন, কারো অর্গানিক ফার্মিং এর উপর কাজ করছেন। So all these farmers, we want to come to one place and set up a monthly or bi-monthly market to showcase our goods. এটা লাস্ট এই বছর জানুয়ারিতে ফার্স্ট শান্তিনিকেতনে হয়েছে একটা ক্যাফেতে। ওকে, ওয়াও, সো হাউ ওয়াজ দ্য রেসপন্স? ভেরি গুড, ভেরি নাইস, বাট ব্যাপারটা হচ্ছে হাউ গুড ইট উইল কন্টিনিউ, দ্যাট ইজ আ গুড বিগ কোয়েশ্চেন, বিকজ অনেকটা গ্যাপ হয়ে যাবে, গরমকালে করার মানে হয় না ওটা। না, তোমরা পূজোর আগে আরেকটা করতে পারো। So we are in thoughts of that. কারণ January is winter, so maybe September, autumn can be a good time. So post pujo we are thinking of. তো দেখা যাক এখন ওটা কি হয়। তো যারা এসেছিল তারা এখানকার লোকালস, হ্যাঁ এখন লোকালসরাই এসেছিল, লোকালস। আর how did you spread social media? মানে how did, হ্যাঁ WhatsApp, Facebook and through word of mouth and people who are doing. একটা খুব সারপ্রাইজিং জিনিস, এখানে অনেক মানুষ অনেক রকম কাজ করছে, হয়তো আমরা সবাইকে এখনো চিনি না, বাট মেনি পিপল ফ্রম দ্য সিটি হ্যাভ কাম টু দিস পার্ট অফ বেঙ্গল অ্যান্ড দে আর ওয়ার্কিং অ্যান্ড এত ভালো লাগে, এত সুন্দর সুন্দর জিনিসের উপর কাজ করছে সবাই, এগুলো ঘুরে ঘুরে দেখতে হবে, অনেকজন অনেক রকম কাজ করছে। সেটাই আমি বললাম যে এই যে সোশ্যাল একটা নেটওয়ার্ক তৈরি করা ইন এ প্লেস যেখানে তুমি কোনোদিন আসোনি, কোনোদিন থাকোনি, এটাও একটা টাইম কনজিউমিং ব্যাপার, একদিনে হয় না, ইট টেকস টাইম, ইয়ার্স, রাইট, ইট টেকস টাইম, ইয়ার্স, আস্তে আস্তে হয়। তো করতে করতে একটা ভীষণ স্ট্রং একটা সোশ্যাল নেটওয়ার্ক তৈরিও হয়, সো এটা তোমার তৈরি হয়েছে, এখন একটু তৈরি হয়েছে, আরো হবে অবভিয়াসলি, আরো অ্যাজ ডেজ গো। এই ফার্মার্স মার্কেট কনসেপ্টটা কিন্তু খুব ইন্টারেস্টিং, মানে এটা কলকাতাতেও হয়। I exactly don't know the venue, but ওখানে আমরা কি চেষ্টা করি যে আমাদের প্রডিউসগুলো কেউ যদি নিয়ে গিয়ে ওখানে সেল করতে চায়, সো উই হ্যাভ দ্যাট অপরচুনিটি অ্যাজ ওয়েল। হ্যাঁ, কলকাতায় তো অনেক বড় বড়, যেমন সিয়েনা বলো বা ওরকম অনেক জানি আমি, যারা এই অর্গানিকটা তুমি যেরকম বললে ইটস নট রাইট, না, এই অর্গানিকটা করতে গেলে তাদের এই মার্কেটটা দিতে হবে। হ্যাঁ, only when farmers have the market, they provide market for people. কারণ এখানে অর্গানিক হোক আর ইনঅর্গানিক হোক, একটা গ্রামে তার কোনো মূল্য নেই, একটা অর্গানিক জিনিসের আরো কম মূল্য হবে, বিকজ সেটা অত বড়, একটা ফুলকপি শীতকালে কেমিক্যাল ফার্টিলাইজার দিয়ে এত বড় হবে, একটা অর্গানিক্যালি গ্রোন মিডিয়াম জেনারেল সাইজ হবে।
মার্কেটে ভ্যালু হবে কিন্তু বড়টা। Obviously. So unless and until people have a good market for the organic products, they will not produce organically. So which is important. So তাই জন্য আমরা ট্রাই করছি যে আমাদের যাদের রিচ আছে তো তারা এই মার্কেটটা যাতে ওদের জন্য ক্রিয়েট করতে পারে। বাট अगेन তোমাকে যেটা বলছিলাম এটা এখন খুব সিজনাল, মানে খুব শীতকালের মধ্যে সীমাবদ্ধ, বিকজ ওয়েদারটাও তো ওরকম না, সাপোর্ট করে। এখানে বীরভূমের গরম তো তুমি জানো, তো ওটা তখন অতটা সাপোর্ট করে না, কেন কি শেলফ লাইফটা ভেজিটেবলসের খুব কম হয়ে যায় তখন। আর এখান থেকে ট্রান্সপোর্ট করে ওখানে সেল করে 1-2 দিন যদি রাখা না যায় দেন ইটস নট ফিজিবল, ডাজন্ট মেক সেন্স এট অল। আর ওগুলো জেনারেলি সব পেরিশেবল গুডস, ওদের শেলফ লাইফ কম। যাই হোক, তো আমরা খুব ইন্টারেস্টিং অনেক কথা জানলাম, শুনলাম সৌমেন্দুর কাছে। আরও অনেক কিছু জানারও আছে, শোনারও আছে, কিন্তু সব তো একসাথে শোনা সম্ভব না। যদি শুনতে হয়, জানতে হয়, গোধূলি ফার্মে চলে আসুন, ওর সাথে দেখা করুন, ফার্মটা দেখুন, সবার ভীষণ ভালো লাগবে, এটুকু বলতে পারি। যারা যারা আসতে পারবেন, ফোন নাম্বার দেওয়া থাকবে, সব দেওয়া থাকবে, ডিটেলস, যোগাযোগ করে চলে আসবেন। একদিন কষ্ট করে একটু এসে দেখুন, মনে হবে বারবার আসি। সৌমেন্দু, তোমাকে অনেক ধন্যবাদ থ্যাংক ইউ থাকার জন্য, খুব ভালো লাগলো।